যে জাতি অতীত স্মরণ করে না সে জাতি ভবিষ্যৎ নির্মাণ করতে পারে না। এই কাব্যনাট্যটি লিখে ফেলবার পর আমার আশা এই যে এই মাটিতে জন্ম নিয়েছিলেন এমন যেসব গণনায়কদের আমরা ভুলে গিয়েছি তাদের আবার আমরা সম্মুখে দেখব এবং জানব যে আমাদের গণ আন্দোলনের ইতিহাস দীর্ঘদিনের, অনেক বড় মহিমার। সবার উপরে 1971-এর সংগ্রাম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সবিনয় নিবেদনে সৈয়দ শামসুল হক এই কথাগুলো বলেছেন। এই কথাগুলোকে দিয়ে শুরু করে আমি আজকে চতুর্থ বর্ষ অনার্স এর বাংলা নাটক 2 তারই অন্তর্গত নুর আল দীনের সারা জীবন এই কাব্যনাট্যটি নিয়ে একটি ক্লাস উপস্থাপনা করছি। আমার সুপ্রিয় স্নেহের শিক্ষার্থীরা, তোমরা নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের বাংলা বিভাগ আয়োজিত এই ক্লাসটি অনুধাবনের চেষ্টা করবে এবং আমরা নিজেরা উপকৃত হওয়ার চেষ্টা করি। যতদূর পারা যায় মূল বই পড়ে নিতে হবে। মূল বই লাইন বাই লাইন একবার বুঝি বা না বুঝি প্রথমে একবার পড়তে হবে, দ্বিতীয়বার বুঝে নিয়ে পড়তে হবে, তৃতীয়বার নিজে চিন্তা চেতনা নিয়ে ভাবনা নিয়ে পড়তে হয়। টেক্সট পড়তে হবে কমপক্ষে 3 বার। তা আমরা শুরু করব। তার আগে বলি যে বাংলা নাটকের ইতিহাস প্রায় 150 বছর পার হয়ে চলে গেছে। এর মধ্যে কাব্য নাটকের ইতিহাস যদিও আধুনিক যুগে মনে করা হচ্ছে যে খুব বেশি দিনের না, কিন্তু আমাদের কাব্য নাটক এর উপাদান আমরা পেয়ে যাই আমাদের যাত্রাপালা গানের ভিতরে। এর কিছু কিছু বৈশিষ্ট্য ছিল, সেগুলো নিয়ে পরবর্তীতে সৈয়দ আমাদের কি জাতীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকার, নাট্য আচার্য বলা হয়, তিনি এ নিয়ে কাজ করেছেন। তো সেটি আমরা এইখানে আর উপস্থাপন করছি না। আমরা এখন নুর আল দীনের সারা জীবন। আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন, জমিদার অত্যাচার যারা করে তাদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল বাংলার কৃষক সমাজে অবশ্যম্ভাবীভাবে, কারণ যে শোষণ, যে বঞ্চনা, যে অত্যাচার শুরু হয়েছিল ব্রিটিশ শাসনের, ঠিক বলবো না, ওটাকে বলতে হয় কোম্পানির শাসনের সময়। মোগল সাম্রাজ্যের পতনের পরে, নবাবদের পতনের পরে এই কোম্পানি বাংলার শাসনভার গ্রহণ করে। আর এই শাসন কোম্পানি এদেশের অত্যাচারিত জমিদার শ্রেণীকে হাত করে কৃষকদের সর্বস্ব লুটপাটের ব্যবস্থা করে। আমরা খাজনা আদায় যেমন দেখেছি ভয়াবহ রূপ, কৃষকের ফসল কৃষক ঘরে নিতেই পারে না, তার আগে জমিদারের লাঠিয়াল বাহিনী ফসল কেটে নিয়ে যায়, কৃষকরা না খেয়ে থাকে। আবার যখন তারা চাষবাস করতে যায় আবার কর্য করতে হয়, আবার ধার করতে হয়। এইভাবে ঋণের জালে আটকে আটকে কোনোদিন মুক্তি মেলার সম্ভাবনা নাই। এর মধ্যে আবার এসে পড়েছিল নীল চাষের প্রসঙ্গ। তো সেটি আরও পরে নুর আল দীনের যে বিদ্রোহ, সেই বিদ্রোহের সময় নীল চাষ এত প্রকট হয়নি। নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছে 1757 সালে। তারপরে 1789 সনে এই বিদ্রোহটি হয়, অর্থাৎ নবাব সিরাজের মৃত্যুর 52 বছর পরে, 32 বছর পরে এই বিদ্রোহগুলো সংগঠিত হয়। তো এটি ইতিহাসে খুব আলোচিত ঘটনা নয়, কিন্তু আমাদের প্রতিভাবান সাহিত্যিকরা এই স্বল্প আলোচিত বিষয়টিকে নিয়ে আমাদের জাতীয় ইতিহাসের সাথে সম্পৃক্ত করে দেওয়ার ক্ষমতা রাখেন এবং সেটি আমাদের সৈয়দ শামসুল হক করেছেন। আমরা এখানে দেখব সৈয়দ শামসুল হক তিনি এটি রচনা করেছেন 1982 সালের দিকে, প্রকাশ করেছেন 1991, আর সৈয়দ শামসুল হকের জীবনকাল হচ্ছে এইটি। হ্যাঁ, তো এটি আমরা মনে রাখার চেষ্টা করব। তো কাব্য নাটক আর নাট্যকাব্য নিয়ে আমাদের সুধী মহলে এবং শিক্ষার্থীদের মধ্যে একটি ধোঁয়াশার ব্যাপার ঘটে আছে যে
কাব্যনাটক কি আর নাট্যকাব্য কি। কাব্যনাট্য হচ্ছে কবিদের লেখা নাটক, অর্থাৎ কবিদের প্রাধান্য এখানে থাকবে। আসলে কাব্যনাটক লিখতে হলে সেই কাব্যনাট্যকারে ভালো কবি হতে হয়, আর নাট্যকাব্য লিখতে গেলে তাকে ভালো নাট্যকার হতে হয়। সেখানে ঘটনা আছে, ঘটনার কাহিনীর ভিতর দিয়ে এটি পরিণতি আসে। নাটকের যেসব বৈশিষ্ট্য আছে, যে শীর্ষবিন্দু আছে, এর শেষ আছে। কিন্তু কবিতায়, যেটিকে আমরা বলি কাব্যনাট্য, সেইখানে আমাদের কবির যে উদ্দেশ্য সেটি হচ্ছে ব্যক্তি মানুষের যন্ত্রণা, ইতিহাসের অন্তর্নিহিত তাৎপর্য, ঘটনার অন্তর্নিহিত তাৎপর্যকে তুলে ধরা এবং তার মধ্য দিয়ে আমাদের সাধারণ পাঠককে, সাধারণ দর্শককে, শ্রোতাকে সম্পৃক্ত করা। কবিতা মূলত ব্যক্তি পর্যায়ের পঠন পাঠনের বিষয়। এই কবিতাকে জনসমষ্টির কাছে, জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি নিয়ে আসলো কাব্যনাট্যের ভিতর দিয়ে। অর্থাৎ কবিতা সরাসরি বহু জনের সামনে উপস্থাপন করার একটি মাধ্যম হচ্ছে কাব্যনাট্য। এই কাব্যনাট্য আমাদের নুরুল দিনের সারা জীবন সৈয়দ শামসুল হক লিখেছেন, তার আগেই টুকটাক লেখা হয়েছে, কিন্তু বাংলা কাব্যনাট্যে বেশ সার্থকতার সাথে সৈয়দ শামসুল হক তার পায়ের আওয়াজ পাওয়া যায়। তারপরে এই যে আমরা যেটি এখন আলোচনা করছি নুরুল দিনের সারা জীবন, এই দুটো আরও আছে তার কাব্যনাট্য। তো আমরা এ নিয়ে কথা বলতে চাই। এখানে ঐতিহাসিক চরিত্র, ইতিহাসের ঘটনা নিয়ে আমাদের কবি এই কাব্যনাট্যটি লিখেছেন। ইতিহাস মুখ্য উদ্দেশ্য নয়, ইতিহাসের চরিত্রগুলো মুখ্য উদ্দেশ্য নয়। এই ইতিহাস এবং ইতিহাসের চরিত্রগুলোর ভেতর দিয়ে আমাদের জাতীয় ইতিহাসের যে সুদূর প্রসারী একটি যন্ত্রণার প্রসঙ্গ আছে সেইটিকে তুলে ধরার চেষ্টা করেছেন। নাট্যকাররা, শিল্পী সাহিত্যিকরা বাস্তবতাকে সরাসরি উপস্থাপন করেন না, ওটি খবরের কাগজের দায়িত্ব। শিল্পীরা অর্থাৎ কবি সাহিত্যিকরা যেটি করেন সেটি হচ্ছে যা ঘটে শুধু তাই নয়, যা ঘটতে পারে তাও তারা নিয়ে আসেন। সেই জন্য বলা হয় যে কবির সত্য সত্যের চেয়েও সত্য, অর্থাৎ কবি যা বলেন তা বাস্তবের চাইতেও বাস্তব। তো সেই কথাটি ব্যাখ্যা অনেক আছে, আমরা পরে যাব। এখানে যেমন আমরা একটু দেখে নিই, কবি বলছেন, নাট্যকার বলছেন, ইতিহাস থেকে আমি পেয়েছি নুরুল দিন, দয়াশীল ও গুড ল্যাডকে। এই তিনটি ঐতিহাসিক চরিত্রকে তিনি নিয়েছেন। কল্পনায় আমি নির্মাণ করেছি আব্বাস, আম্বিয়া, লিজবেথ, টমসন ও মরিসকে। এগুলো তিনি কল্পনা থেকে সৃষ্টি করে নিয়েছেন। ওই যে বলছেন, নুরুল দিনের আত্মা, প্রেরণা আমি ইতিহাসের ভেতর থেকে সংগ্রহ করেছি। তার ব্যক্তিগত জীবন ও মানসিক সংকট আমি সম্ভবপরতার ক্ষেত্র থেকে আবিষ্কার করেছি। কথাগুলো একটু কঠিন, কিন্তু বলা হচ্ছে যা সম্ভব সেই সময় হতে পারত নুরুল দিনের জীবনে, আমি সেইটি নিয়ে এসেছি আমার কল্পনা, আমার সৃজনশীলতার ভিতর দিয়ে। তো নুরুল দিনের এই উপস্থাপনা যে উদ্দেশ্যে করা হয়েছে, আসলে আমরা ইতিহাস যখন পড়ি, ইতিহাসের সত্যটাকে, ইতিহাসের অনুপ্রেরণাটাকে, ইতিহাসের যে গভীর নির্দেশনা, সেটি ইতিহাস বই পড়ে মানুষের ভিতরে অতটা, মানুষের চেতনায় অতটা সঞ্চারিত হয় না, ততটা দাহর সৃষ্টি করে না, ক্ষোভের সৃষ্টি করে না, দ্রোহের সৃষ্টি করে না। যেটি করে সেটি হচ্ছে শিল্পের ভিতর দিয়ে। এই শিল্প মাধ্যমে যে ইতিহাস আমরা পাই, ইতিহাসের সব সত্য এর মধ্যে থাকবে না, মূল সত্যটা থাকবে। সেই সত্যটাকে অবলম্বন করে জীবন সত্যকে উপস্থাপন করাই হচ্ছে শিল্পী, সাহিত্যিক, কবিদের, নাট্যকারদের কাজ। সেই কাজটি আমাদের কবি তথা নাট্যকার তথা কাব্যনাট্যকার সৈয়দ শামসুল হক করার চেষ্টা করেছেন। আমরা এই কবিতার প্রস্তাবনা, মানে কাব্যনাট্যের প্রস্তাবনা আছে, সেই প্রস্তাবনা অংশ আমাদের উচ্চ মাধ্যমিকে পাঠ্য আছে। সেই জায়গাটিতে আমি কয়েকটি জায়গায়
মধ্য দিয়ে দেখাতে যাচ্ছি যে নুরউদ্দিন, এখানে জ্যোৎস্না রাতে নুরউদ্দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এই জ্যোৎস্না রাতে কেন, দিনের বেলায় কেন নয়? কারণ বৃষ্টিমুখর রাত, জ্যোৎস্না স্নাত রাত, এগুলো হচ্ছে আমাদের কল্পনা শক্তিকে প্রসারিত করে, উজ্জীবিত করে, সৃজনশীলতাকে পোষণ করে, সৃজনশীলতার সৃষ্টি করে। এবং সেই কারণে এই রাতকে তিনি বেছে নিয়েছেন। এবং জ্যোৎস্না যেন আমাদের অতীতকে স্মরণ করিয়ে দিচ্ছে, অতীতের কাছে নিয়ে যাচ্ছে। আর নুরউদ্দিনের পরিচয়টি হচ্ছে রংপুরে তার বাড়ি, রংপুর, দিনাজপুর, অর্থাৎ বৃহত্তর রংপুরে তার জায়গা ছিল। তাকে আমাদের কৃষকরা তাকে নেতা হিসাবে মেনে নিয়েছিলেন, তাকে নবাব বলেছেন। এবং তার যে সহকারী আব্বাস, তাকে বলা হয়েছে যে তার দেওয়ান। এবং খুব আশ্চর্যের বিষয়, সেই সময় জমিদার দেবী চৌধুরানীর অত্যাচারের বিরুদ্ধে অন্যান্য জমিদার এবং পরগনার জমিদারদের বিরুদ্ধে সম্মিলিতভাবে কৃষকরা নেমে পড়েছিল। তো সেখানে খাজনা দেওয়া, জমিদারকে, জোতদারকে খাজনা দেওয়া বন্ধ করে দিয়ে তারা নিজেদের সংগ্রামের জন্য একটি খাজনার ব্যবস্থা করেছিলেন, যেটাকে তৎকালে বলা হতো ডিং খরচা। আমাদের বাংলার ইতিহাসে এই রকম নাম ওই এক জায়গাতে আছে, নুরউদ্দিনের সময় ডিং খরচা, অর্থাৎ আন্দোলন করতে গিয়ে, ব্রিটিশ বিরোধী, জমিদার বিরোধী আন্দোলন করতে গিয়ে যে খরচটা হবে, সেই খরচ কৃষকরা নিজেরা চাঁদা তুলে দিতেন। ওই চাঁদাটিকে বলা হয় ডিং খরচা। এই ডিং খরচার ব্যবস্থা করে সমস্ত জনগণকে একত্র করে যে আমরা আর জমিদারের খাজনা দেব না, জমিদারের পদানত থাকবো না, জমিদারের কথা মতো চলবো না, এই সংগ্রামটি ভিতর দিয়ে সেটি তারা চেষ্টা করেছেন। আমরা দেখব যে মোগলহাট যুদ্ধ হয়, এই তোমার হচ্ছে নুরউদ্দিনের সাথে, আব্বাসদের সাথে ব্রিটিশদের এবং ব্রিটিশদের সহযোগী যারা, তাদের একটি যুদ্ধ হয়, যেটাকে আমরা বলি মোগলহাট যুদ্ধ। সেই যুদ্ধে নুরউদ্দিন আহত হন, আব্বাস নিহত হন, এই রকম ইতিহাস আছে। কিন্তু আমাদের নাট্যকার দেখব যে আব্বাসকে বাঁচিয়ে রেখেছে। নুরউদ্দিন মারা গিয়েছে, সেটি এখানে দেখানো হয়েছে, আবার সে রক্তাক্ত অবস্থায় আবির্ভূত হয়েছে। এই যে কৌশল, এই কৌশলগুলো তিনি ব্যবহার করেছেন। তো তারপরে ইতিহাসে দেখা যায় যে তার যে পরাজিত বাহিনী, এরা পাটগ্রাম, রংপুর অঞ্চলের একেবারে উত্তর দিকে যে একটি থানা, এখন উপজেলা, সেই পাটগ্রামে পালিয়ে যায়। ব্রিটিশরা করল কি, একেবারে সিভিল ড্রেসে, সাধারণ পোশাকে, ছদ্মবেশে তারা তাদের ঘিরে ফেললো, পাটগ্রামে গিয়ে ঘিরে ফেলে তাদেরকে হত্যা করে। এইভাবে নুরউদ্দিনের ইতিহাসের পরিসমাপ্তি ঘটে। তো এখন নুরউদ্দিনের ইতিহাসটা আসলে পরিসমাপ্তি হয়নি। আমাদের যারা ইতিহাসে সংগ্রাম করেছে, মানবিক বিপর্যয়ের হাত থেকে মানুষকে রক্ষা করতে চেয়েছে, সেই মানুষরা আসলে শেষ হয় না। সেই মানুষরা যুগ যুগ ধরে কাল পরম্পরায় টিকে থাকে এবং তারা প্রভাব বিস্তার করে। তারা আমাদেরকে সাহস যোগায়, আমাদের চেতনাকে অগ্নি দাহনের ভিতর দিয়ে একটা দ্রোহের সৃষ্টি করে। আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর একটি সাহস পেয়ে যাই। আমরা অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে দাঁড়াতে সাহস পাই। কারণ অতীত আমাদের যেটি গৌরবের অতীত, যেটি আমাদের সংগ্রামের অতীত, যেটি আমাদের মহিমার অতীত, সেই অতীতকে আমরা ধারণ করি। আমরা যখন মারামারি করতে যাই, আমরা দেখেছি মাঠে, চরের মাঠের পরস্পরের বিরুদ্ধে ধান কাটা নিয়ে যখন মারামারি করছে দুই দলই দেখি মুসলমানরা ইয়া আলী করে এগিয়ে যায়। অর্থাৎ তারা আলীকে স্মরণ করছে। কেন? কারণ আলীর শক্তি, হযরত আলীর শক্তি যেন তাদের ভিতরে আসে, তার সাহস যেন তাদের ভিতরে আসে। এই জন্য তারা আলীর নাম নেয়। হিন্দুরা যেমন জয় মা তারা বলে ঝাঁপিয়ে পড়ে, অর্থাৎ মা কালীর যেন শক্তি তাদের মধ্যে সঞ্চারিত হয়। এই রকম করে মানুষ ইতিহাসের শক্তিকে বর্তমানে ধারণ করে বর্তমানের প্রতিবন্ধকতার বিরুদ্ধে যুদ্ধ করে। 1971 সালে
সেই ঘটনাই ঘটেছিল যে ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়েছে। ইতিহাসের আমাদের থেকে আমরা শিক্ষা পেয়েছি যে আমরা পরাজিত হব না। আমাদের অতীতের গৌরব আছে, তারা হয়তো নিহত হয়েছেন, তারা নিশ্চিহ্ন হয়েছেন, কিন্তু তাদের চেতনা কখনো নিশ্চিহ্ন হয় না। এই যে এখানে বলছে দেখো যে নুরাল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। অর্থাৎ এই নুরাল দিনের কথা মনে পড়বে, পরবর্তীতে যত ঐতিহাসিক সংগ্রাম হয়েছে আমাদের, সেই সংগ্রামের নানা পরতে পরতে নুরাল দিন তার চেতনা নিয়ে যেন হাজির হয়েছে। ব্রিটিশ বিরোধী, যেটিকে আমরা বলি স্বদেশী আন্দোলন, যেটিকে আমরা বলি অসহযোগ আন্দোলন, যেটিকে আমরা বলি 52 ভাষা আন্দোলন, তারপরে ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান, তারপরে 71-এর একেবারে মানে কি বলবো ওকে, 71-এর যে আমাদের অর্জন, সার্বিক অর্জন, পরিপূর্ণ যে স্বাধীনতা অর্জন, সেটি সম্ভব হয়েছে এই ইতিহাসের পরম্পরার কারণে। কারণ আমাদের যদি ইতিহাসের এই চেতনাটি ধারাবাহিকভাবে না আসতো, আমরা শক্তি পেতাম না। আমরা তো শক্তি পেয়েছি বাংলার নানা সংগ্রামের ইতিহাস থেকে, আমরা শক্তি পেয়েছি। আমরা 71-এ তিতুমিরকেও স্মরণ করেছি, আমরা 71-এ শরীয়তকে স্মরণ করেছি, আমরা 71-এ আমাদের 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেছি। এইভাবে আমরা আমাদের ভেতরে তাদের শক্তিটাকে নিয়ে সংগ্রাম করেছি। তো বলছে যে আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে? অর্থাৎ কেউ আর ঘুমিয়ে থাকবা না, বসে থাকবা না, উঠে আসো, একত্রিত হও, সমবেত হও, সংগ্রাম করো। এই হচ্ছে আমাদের সৈয়দ শামসুল হকের ডাক, মানুষের প্রতি ডাক। উনি এইখানে আমরা দেখব প্রায় 14টি, প্রায় বলবো না, 14টি দৃশ্য আছে। আমি আবারও বলেছি, কাব্যনাট্যটি কবিরা লেখেন, নাটক লেখেন না, কবিতা লেখেন। সেই কবিতা নাটকের যে পূর্ণ অবয়ব, নাটকের যে মূল বৈশিষ্ট্য, সেটিকে কবিরা ধারণ করবেন না। ওনারা কবিতায় বলবেন, তবে দৃশ্যকল্পনার ভিতর দিয়ে মানুষের সামনে উপস্থাপন করা। এখানে অঙ্ক বিভাগ নেই, এখানে আছে শুধু দৃশ্য। 14টি দৃশ্য আছে, 7টি হচ্ছে আগে বলবে, তারপর বিরতি দেওয়া হবে, তারপরে আবার 7টি দৃশ্য মঞ্চস্থ হবে এবং এইভাবে এগিয়ে যাবে। তো আমরা এখানে দেখব যে নীল কোরাস এবং লাল কোরাস, এই কোরাসের একটি বিশেষ ভূমিকা আছে। কাব্যনাট্য যতগুলো আমরা পরিচয় পেয়েছি, এদের ভিতরে কোরাস থাকে। এই কোরাস হচ্ছে সমবেতভাবে এক ধরনের চেতনা উপস্থাপন। এখানে লাল কোরাস হচ্ছে নুরাল দিনের পক্ষের শক্তি, নীল কোরাস হচ্ছে ব্রিটিশদের পক্ষের শক্তি। এই কোরাস আমরা দেখব যে বলছে, হয় হয় মহিষের সিংগার ধ্বনি, হয় বুঝি হয় মহিষের সিংগার ধ্বনি, আবার কি পাও হামার, আবার কি পাও আমরা, আবার কি পাও। অর্থাৎ ওই নুরাল দিন যে মহিষের সিংগা ফুঁকে, মহিষের সিং দিয়ে যে শব্দ বা তুর্যনাদ করা হতো, সেইটি দিয়ে আহ্বান করত, সেইটি কি আবার এসছে, এইরকম করে শুরু হচ্ছে। যে বলছে নুরাল দিনের গলা হয় বুঝি হয়, নুরাল দিনের গলা আবার কি পাও, মানে নবপুরের আঞ্চলিক ভাষা, পরে প্রসঙ্গে আসছি। হামরা আবার কি পাও, হামরা আবার কি পাও, অর্থাৎ আবার কি নুরাল দিনের কথা আমাদের শোনা যাচ্ছে, আমাদের কানে আসছে, এইসব বলছে। এইরকম করে কাহিনীটি আস্তে আস্তে এগোবে। লাল কোরাস বলবে যে নুরাল দিন আছে, নীল কোরাস কটাক্ষ করবে, ব্যঙ্গ করবে যে ও তো শেষ হয়ে গেছে, ও তো মরে গেছে। এখানে আমরা দেখব যে বলছে নীল কোরাস অর্থাৎ ব্রিটিশদের পক্ষের শক্তি বলছে, প্রতিক্রিয়াশীল শক্তি বলছে। লাল কোরাস যখন বলছে হামার নেতা নুরাল দিন তামাম দেশে আছে, হামার নেতা নুরাল দিন তামাম দেশে আছে, কাই কইলে নাই।
নীলকরাজ বলছে, নাই নাই সে নাই, ভাসি গেছে নুরাল দিন দুধ কুমারের জলে, ডুবি গেছে নুরাল দিন তিস্তা নদীর ঢলে, শুতিয়ে আছে নুরাল দিন কব্বরের তলে, তোমরা বসি স্বপন দেখো আমরা দেখো নাই, তোমার নেতা নুরাল দিন আর বাঁচিয়া নাই। এইভাবে নুরাল দিনকে প্রতিক্রিয়াশীলরা বলছে যে ও মরে গেছে, অর্থাৎ ওর চেতনা নিয়ে আর তোমরা আদিক্ষেতা করো না, তোমরা এদিকে আসো না। কিন্তু লাল কোরাজ বলছে না, সে আছে, সে কখনো মরে না। এবং এই নাটকের শেষে এসে বলছে যে হ্যাঁ, হাসে কায় আচ্ছা, যদি কোনো দালাল কি অপদল হন, তবে রক্ষা নাই বাহে আজি শেষ দিন, তোমার মরণ কি আমার জীবন, নুরাল জয় নুরাল দিন। নুরাল দিনের কখনো মরণ হয় না, নুরাল দিন বারবার ফিরে আসে। হ্যাঁ, আমার মরণ হয়, জীবনের মরণ যে নাই, এটি নুরাল দিনের কথা। আর নুরাল দিন রক্তাক্ত অবস্থায় লাশ থেকে আবার জীবিত হয় এবং আমাদের দর্শকদের, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে তার ভাষণ দিতে থাকে, তার কথা উপস্থাপন করতে থাকে। শেষে বলছে যে আমার মরণ হয়, অর্থাৎ আমি নুরাল দিন মরে যাই, কিন্তু জীবনের তো মরণ নাই, চেতনার তো মরণ নাই। এক নুরাল দিন যদি চলি যায়, হাজার নুরাল দিন আসিবে বাংলায়। এক নুরাল দিন যদি মিশি যায়, অযুত নুরাল দিন জ্যান আসি যায়, নিযুত নুরাল দিন জ্যান বাঁচি রয়। হয় 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 হয়, এদেশে আমার বাড়ি উত্তরে না আছে হিমালয়, ওয়ার মতন খাড়া হয় যেন মানুষেরা হয়। অর্থাৎ হিমালয়ের মতো মানুষ যেন সাহসের সাথে দাঁড়িয়ে থাকে ভবিষ্যতের নুরাল দিন। এদেশে আমার বাড়ি দক্ষিণেতে বঙ্গোপসাগর, ওয়ার মতন গর্জি ওঠে যান মানুষের স্বর। অর্থাৎ যে মানুষগুলো, যে জীবনগুলো আসবে, বেঁচে থাকবে, তারা যেন সমুদ্রের মতো, বঙ্গোপসাগরের সমুদ্রের মতো গর্জে উঠতে পারে, সেই রকম মানুষ নুরাল দিন চেয়েছে এবং নুরাল দিনের মাধ্যমেই, নুরাল দিনের চেতনার মাধ্যমে তারা আসবে বারবার। এদেশে আমার বাড়ি পূর্ব দিকে ব্রহ্মপুত্র আছে, ওয়ার মতন ফির মানুষের রক্ত যেন নাচে। এদেশে আমার বাড়ি পশ্চিমেতে পাহাড়িয়া মাটি, ওয়ার মতন শক্ত হয় যেন মানুষের ঘাঁটি। তো এই রকম করে আমাদের নাট্যকার উপস্থাপন করেছেন যে নুরাল দিন আমাদের চেতনায় বেঁচে থাকবে, নুরাল দিন তার শক্তি নিয়ে থাকবে, নুরাল দিনের মৃত্যু হয় না, যদিও বাস্তবিকভাবে দেহগতভাবে নুরাল দিন মরে যাবে, কিন্তু জীবন মরে না, জীবন বেঁচে থাকবে। তো তোমাদের আজকে এই পর্যন্ত আমি বলার চেষ্টা করেছি। তোমরা এই চেতনা নিয়ে এই কাব্যনাট্যটি পড়বে, পড়ার পরে তারপরে আমাকে আবার প্রশ্ন করবে, প্রশ্ন করে বোঝার চেষ্টা করবে, আমি বুঝিয়ে দেব। কারণ আমাদের এই প্যান্ডামিক বা মহামারী এক সময় চলে যাবে, আমরা আবার নতুন করে জীবন শুরু করব। সেই নতুন জীবনে তোমাদের সাথে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।